হেলাল ভাই, সেই ৭ই মার্চ ভাষণ বাজানো রাজনীতি কিনা সেটা আপনি বলেন। আপনি বললাম তো এটা আওয়ামী লীগের সম্পত্তি। ৭ই মার্চের ভাষণ ঐতিহাসিক, মানে ইতিহাসে যে সমস্ত ঘটনা ঘটে সবই ঐতিহাসিক, কিন্তু আপনি যেভাবে ঐতিহাসিক বলে ৩ আলিফ টান দেন, সেই ঐতিহাসিক কিন্তু ৭ই মার্চের ভাষণ না। ৭ই মার্চের ভাষণ নিয়ে যদি আমরা তদন্ত করি, কাটাছেঁড়া করি, তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে, থলের বিড়াল অনেক কিছু বেরিয়ে আসবে। ৭ই মার্চের ভাষণের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এমন কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন না। ৭ই মার্চের ভাষণের শেষে জয় পাকিস্তানগুলো কিন্তু বলা হয়েছিল। এই আলোচনায় আমি বলি, আপনার ইউনূস সরকার, ডক্টর ইউনূস সরকার আইন করেছিল যে আপনার শেষ বিচার না হওয়া পর্যন্ত এই মাফিয়াদের আওয়ামী লীগ দলীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকবে, এবং ছাত্রলীগের কার্যক্রম আগেই নিষিদ্ধ ছিল। এখন তারা যদি আপনার সেই কার্যক্রম করতে যায়, ৭ই মার্চের ভাষণকে ব্যবহার করছে। এখন আপনি ৭ই মার্চের ভাষণকে এমন একটা সিক্রেট পজিশন দিচ্ছেন, একটা ঐশ্বরিক পজিশন দিচ্ছেন যে ওটা বাজালে কোনো দোষ হবে না। আপনি মনে রাখবেন ৭ই মার্চের ভাষণ কিন্তু আমি পরিষ্কার হতে যাচ্ছি, ৭ই মার্চের ভাষণ বাজালে দোষ হবে কিনা, আমি সেটা বলছি, দোষ হবে কিনা। ৭ই মার্চের ভাষণ কিন্তু বাংলাদেশের সম্পদ না, এটা আওয়ামী লীগের একান্ত মানে সম্পত্তি। আওয়ামী লীগের সম্পদ, বাংলাদেশের সম্পদ না, এটা বাংলাদেশের সম্পদ না, এটা আওয়ামী লীগের একান্ত সম্পত্তি। সেটার জন্য তার যদি আপনি বিচার করেন বা দোষ দেন, সেটা আওয়ামী লীগকে তার উত্তর দিতে হবে। ৭ই মার্চের যে ইতিহাসে এরকম অনেক ঘটনা ঘটেছে, আপনার ওইটারও তো গুরুত্বও নাই। 48 সাল থেকে 71 পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অনেক ঘটনা ঘটেছে, সবই ঐতিহাসিক। ইতিহাসে যা কিছু আমি বুঝতে পারছি হেলাল ভাই, ওইটারও তো গুরুত্বও নাই। মানে আপনি যেমন ৩ আলিফ টান দেওয়ার কথা বললেন, ওইটারও তো গুরুত্বও নাই আসলে। আমি সেটাই বলছি, আপনি একটা সেক্রেট পজিশন দিচ্ছেন। আমি কি পজিশন দিচ্ছি সেটা থাক, আপনি কি পজিশন ডিফাইন করতেছেন সেটা বলেন। আমি বলছি যে কেন তাদেরকে গ্রেফতার করা হলো। কারণ ডক্টর ইউনূস সরকার আপনার আইন করেছে নির্বাহী আদেশে যে তাদের রাজনীতি নিষিদ্ধ, তারা রাজনীতি করতে পারবে না। এখন কিছু সংখ্যক ছাত্র আপনার এই ভাষণটা বাজিয়ে রাজনীতি করছে, সুতরাং আইনের আওতায় তারা দোষী। ওকে, এটা আইনের আওতায় হেলাল ভাই, ৭ই মার্চের ভাষণ বাজানো রাজনীতি কিনা সেটা আপনি বলেন। আপনি বললাম তো এটা আওয়ামী লীগের সম্পত্তি, এটা আওয়ামী লীগের সম্পত্তি, পরিষ্কার। আমি একদম পরিষ্কার হইলাম, একদম পরিষ্কার। ৭ই মার্চের ভাষণ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, তাই তো? নিষিদ্ধ থাকে, তাহলে ৭ই মার্চের ভাষণ আপনি বাজাতে পারবেন না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আপনি ৭ই মার্চের ভাষণ বাজান আর জাতীয় সঙ্গীত বাজান, আপনার কার্যক্রম নিষিদ্ধ। ৭ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, তাই তো? জাতীয় কোনো ব্যাপার, জাতীয় সম্পদে তারা পরিণত করতে পারেনি, কারণ ৭ই মার্চের তারা পারে নাই বাদ দেন, তারা পারে নাই বাদ দেন। হেলাল ভাই, আপনি আমারে বলেন, আপনার ডেফিনিশন বলেন। 7ই মার্চ হচ্ছে আওয়ামী লীগের সম্পত্তি, জাতীয় কোনো ব্যাপার না, তাই তো? জাতীয় সম্পদে পরিণত হয়ে উঠতে পারেনি, কারণ সেখানে বলা হয়েছে কি যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আমার বলতে পারার দরকার নাই। আপনি সংজ্ঞাটা বলেন, আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে, তো আমি তো মানতেছি, আমার কোনো অসুবিধা নাই। আপনি বলতেছেন ৭ই মার্চ আওয়ামী লীগের সম্পত্তি, এইটা জাতীয় কোনো সম্পদ না। যতবার 7ই মার্চের ভাষণ বাজানো হবে, বোঝা হবে যে এটা আওয়ামী লীগের লোকজনই বাজাইতেছে বা আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। এটা একটা পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হলো যে যেহেতু নিষিদ্ধ ছাত্র সংগঠন এবং জাতীয় সংগঠন, তারা আপনার ৭ই মার্চের ভাষণ বাজাক আর জাতীয় সঙ্গীত তারা বাজাকের কথা তো আসতেছে না এখানে। আমি বাজাইলেও সেটা একটা মানে আওয়ামী লীগেরটাই বাজানো হবে, তাই তো? না, আপনি আওয়ামী লীগের যে আইকন, এই যে আওয়ামী লীগের যে আইকনগুলো, যে সমস্ত আইকনকে আপনারা সামনে রেখে তারা জনগণের উপর জেনোসাইড চালিয়েছিল, যে সমস্ত আইকনকে সামনে নিয়ে তারা জনগণের উপরে, আমি এটা মানবো না। আমি এটা মানবো না যে আওয়ামী লীগ 7ই মার্চের ভাষণ বাজায় 24-এর লোকজনের মারছে। আমি এরকম আপনি জার্মানি ছিলেন, আপনি বলেন হিটলারের কোনো বক্তব্য কি জার্মানি দেওয়া সম্ভব? হিটলারের অনেক বিখ্যাত কথা আছে, হিটলারের অনেক বিখ্যাত কাজ আছে। এখন শেখ হাসিনা এখন 71 পূর্ববর্তী বা 71-এর সময়কালে শেখ মুজিবের বক্তব্য হিটলারের বক্তব্যের সাথে তুলনীয়।
না, আমি বলছি যে যখন যিনি আমার ইতিহাসে কাছে আমি একটা সাজেশন দেই হেলাল ভাই। তখন ইতিহাসে আমার খলনায়ক সাজেশন হয়ে হচ্ছে যাবে। হিটলার যাদেরকে যেই পদক দিছিল সেই পদক তারা বাদ দিছে। আপনি আপনার স্পিকারকে বলেন উনি জীবিত আছেন, আপনার দলে যে মরহুম শহীদ জিয়াউর রহমান আছেন তাকে বলেন যে তিনি বীর বিক্রম যে পদবী শেখ মুজিবুর রহমান দিছে ওটা ফালা দিতে। না, বীরুত্তম দুইটা কিন্তু একটা, হিটলার পদক দিছে ফিরে আপনার দিছে, সবাই ফিরে দিছে। না না, ফুয়েরার হিসেবে আপনার জার্মান যখন রিপাবলিক হলো তখন কিন্তু না, জার্মান যখন যখন হিটলারের কাছ থেকে যারা পদক নিছে সবগুলি ফালা দিছে। জার্মানের খলনায়ক ছিল তখন সে ফুয়েরার হয়ে উঠছিল, অর্থাৎ জার্মানের সম্রাট হয়ে উঠছিল, তখন সেই পদকগুলো। আর আমাদের পদকগুলো হলো রাষ্ট্রীয় পদক। আপনি দুটো পদক এক করলে হবে না। ওটা হিটলার তার ওই যে আপনার যখন ফুয়েরার হয়ে উঠলো তখন তিনি মানুষকে খুশি আচ্ছা করার হেলাল ভাই, জন্য কথা কিছু আগায় আপনি জিতছেন, একাত্তরের আমি পরাজয় স্বীকার করে আপনার কথা আগাই। দেওয়া হয়েছে। আমার মনে হয় আপনি ঠিকই বলছেন যে সে যে সমস্ত এখন ফ্যাসিবাদী 7ই মার্চ হচ্ছে, 7ই মার্চের ভাষণ বাদ দিলে আইকনগুলোকে তো সেটা আপনি কখনো অন করতে পারবেন না। জি এই জি ফ্যাসিবাদী আইকনগুলোকে আপনি অন করতে পারবেন? ঠিক আছে। এই যে আমি পারবো কিনা সেটা অন্য প্রশ্ন, আপনি পারতেছেন না এটা আমি তাহলে বুঝতেছি। আপনাকে কিন্তু আমি শেখ হাসিনার কার্যক্রমের জন্য শেখ মুজিবুর রহমানের 71-72-এর কার্যক্রম নিয়ে বা 71-72-এর পদক নেয়া তাকে ফেসিবাদ আমি তারে বলতে পারবো না। তিনি তো এগুলো সামনে আনছেন। শেখ হাসিনাই তো শেখ সেগুলি মুজিবের এই আনছে, সেগুলি উনি ব্যবহার করছে, সে ব্যবসা করছে, আমি সেই ব্যবসাটা করি না। আমার তো ওই ব্যবসা করার দরকার নেই, সেগুলি নিয়ে সে ব্যবসা করছে, আমি চাইছি এই ব্যবসা বন্ধ। হ্যাঁ, সেজন্য আপনার নেমেসিসটা, শাস্তিটা, পরিণতিটা এইরকমই হবে যে আপনি শেখ মুজিবের বিভিন্ন কীর্তিকলাপকে আপনি আপনি আইকন বানিয়ে জনগণের উপর আপনি একবার বলতেছেন যে শেখ মুজিবকে বা স্বাধীনতাকে আসলে কুক্ষিগত করতেছে আওয়ামী লীগ, আপনি এখন না সবাই মিলে এটা বলতেছে, তো আপনি কুক্ষিগত থেকে বাঁচান। আপনি কুক্ষিগত করার বদলে আপনি তারই গালি দিবেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধই খারাপ, স্বাধীনতাই খারাপ, 7ই মার্চই কিছু না, ওইটা তো ঠিক কথা। আমি তো আমার বক্তব্য কি আপনার তাই প্রমাণ হলো খালেদ ভাই? আপনি তো 7ই মার্চে বাতিল করে দিলেন। আমার কাছে 7ই মার্চ হচ্ছে, আমি সেক্রেটারি না, আমার কাছে 7ই মার্চ একটা ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা, বাংলাদেশের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ থাকবে। আমরা অনেক হ্যাঁ এরকম ঘটনা, ইয়াহিয়া মুজিব বৈঠক কি ঐতিহাসিক না? ইয়াহিয়া মুজিব 7ই মার্চের না, সবই ঐতিহাসিক, আপনি এটা ঠিক বলছেন, ইতিহাসের ঘটনা মাত্র ঐতিহাসিক, কিন্তু ইতিহাসে কোনটা ফুটনোট আর কোনটা ফুল স্টপ সেটাও তো আমাদের বুঝতে হবে। এইটা আপনার দৃষ্টিতে একরকম, ইতিহাস তো শুধুমাত্র ইভেন্টস না, কিছু সেন্টিমেন্টও থাকে। ইতিহাস কি শুধু কি ইভেন্টস? সেন্টিমেন্টও তো থাকে, তাই না? আপনি দেখেন ইতিহাসে ইয়াহিয়া মুজিব বৈঠক কি আপনার আপনার ঐতিহাসিক না? আপনার ঐতিহাসিক স্বাধীনতা পরবর্তী ভুট্টো যে বাংলাদেশে আসলো সেটা কি ঐতিহাসিক? খুবই ঐতিহাসিক, সবকিছু খুবই ঐতিহাসিক। কিন্তু আপনি 7ই মার্চকে এমন ঐতিহাসিক করছেন যেটা একটা সেক্রেট পজিশনে চলে 7ই মার্চের চেয়ে এই যে আপনি যে দুইটা ঘটনা বললেন, এই দুইটা ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে 7ই মার্চের ঐতিহাসিক ঘটনার চেয়ে বড় ঐতিহাসিক? ইয়াহিয়া মুজিব বৈঠক বা ইয়াহিয়া স্বাধীনতার পরে পাকিস্তান স্বীকৃতি না দেয়া সত্ত্বেও ভুট্টোকে আমন্ত্রণ জানানো, লাল গালিচা সংবর্ধনা দেওয়া, সেটা খুব গুরুত্বপূর্ণ 7ই মার্চের চেয়ে। না না, দেওয়া হয়েছে, কিন্তু ইতিহাসের একটা ঘটনা তো এগুলো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো একটা, এটা তো ঐতিহাসিক ইভেন্টস তো এটা একটা। ঠিক 7ই মার্চের এখন ইভেন্টস যেখানে শেখ মুজিব রেসকোর্সের ময়দানে বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে, আলটিমেটলি বক্তব্যটা জনগণের উদ্দেশ্যে, যে কি এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম, তিনি সেটা করবেন। মানে যুদ্ধ কিন্তু শুরু হলো না তখন, এবং তিনি যে শেষ করলেন জয় পাকিস্তান বলে, এটা নিয়ে অনেক বক্তব্য আছে। সুতরাং এরকম বহু ইভেন্টস ইতিহাসে ঘটে গেছে। এখন আপনি এই 7ই মার্চকে এখন যেটা বললাম যে আওয়ামী লীগের সম্পত্তি, এখন আওয়ামী লীগের এই সম্পত্তি একটা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বা নিষিদ্ধ রাজনৈতিক দল যখন, বক্তব্য হেলাল ভাই, তখন অবশ্যই আপনার বক্তব্য পরিষ্কার। তাহলে তো ঠিকই আছে, ছাত্রদলের এই কার্যক্রমকে ওন করা উচিত এবং বলা উচিত, ঠিকই আছে। তাহলে আমি এটা নিয়ে আর কোনো তর্ক করব না হেলাল ভাই, আপনি আপনি দেখেন ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে? ছাত্রদলের কেউ কি বাধা দিয়েছে এনসিপি বা না, ছাত্রদলের লোকজন ছিল, ছাত্রদলের লোকজন ছিল, আব্দুল্লাহ আমিনও বলছে, আমিও জানি যে ছাত্রদলের লোকজন ছিল। জনগণের যে বাধা দিয়েছে সেইটা আপনার আইনের আওতা, আইনের দৃষ্টিতে ঠিক কি বেঠিক এটা একটা আলোচনা হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু নির্বাহী আদেশ সেগুলো বন্ধ করে দেওয়া আছে এই কার্যকলাপ, তাহলে তো নির্বাহী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা বন্ধ করবেই। এখন আপনি বলতে পারেন সন্ত্রাস দমনে আইনে কেন, এটা আরেকটা আলোচনা হয়, সন্ত্রাস দমনে আইনে কেন, ঠিক আছে, আরো দুইটা আমার কাছে মনে হয় ঠিকই আছে হেলাল ভাই, যদি এইটা মনে করে থাকেন তাহলে এটা ঠিকই আছে।